নমস্কার বন্ধুরা, পালা বদলের পর পশ্চিমবঙ্গে এই প্রথমবার এনকাউন্টার হলো। আপনারা সবাই জানেন বারুইপুর কাণ্ডে যে প্রধান অভিযুক্ত ছিল প্রভাস মণ্ডল, ওনাকেই পুলিশ এনকাউন্টার করে মেরেছে। আপনারা কি জানেন যে উনি কি ঘটনা ঘটেছিল? হয়তো সবাই জানেন, তাও একবারটি চলুন আরেকবার আমরা ঘটনাটা দেখে নিই। মানে আনন্দ আছে আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি আর দুজনে চিনি না। আর মেয়েটাকে পেলো কোত্থেকে? পুকুর থেকে। না মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই 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 রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একজন ছিল না। কোথায় ঘটনাটা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। সূর্যপুরে কোথায়? মারলো কি করে? ও সূর্যপুরে পাথর দিয়েছে ওই আনন্দ। কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? চারজন ছিল। আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে, যা করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। দেখলেন তো, এই সেই মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, যিনি এই ঘটনা যখন ঘটেছিল তারপর যখন ইনি গ্রেপ্তার হয়েছিলেন, নানাভাবে টাল বাহানা করছিলেন, দোষ একের উপর অন্যের উপর চাপাচ্ছিলেন। তারপর পুলিশ মধ্যরাত্রে এনাকে নিয়ে সেই ঘটনাস্থলে যায় ঘটনার পুনর্নির্মাণ করতে, এবং সেখানে যাবার পর তিনি প্রথমে তো অনেক রকম বাহানা করেন, তারপর পুলিশের সার্ভিস রিভলভার কেড়ে নেয় এবং পুলিশের উপরেই গুলি ছোড়ে। তারপর পালানোর চেষ্টা করে এবং পুলিশ পাল্টা গুলি ছুড়ে, সেই গুলিতে নিহত হয় প্রভাস মণ্ডল। তাই বলছে যে পশ্চিমবঙ্গে প্রথমবার এনকাউন্টার হলো এই রকম একটা জঘন্যতম ঘটনার জন্য। আর দেখুন, এই যে প্রভাস মণ্ডলের মা, প্রভাস মণ্ডলের স্ত্রী, তারাও কিন্তু এই ঘটনাটা মেনে নিচ্ছেন। তারা বলছেন যে আমার ছেলে যা দোষ করেছে তার এটাই সাজা প্রাপ্য ছিল। ওনার স্ত্রী বলছেন যে ইনি অনেক রকম অত্যাচার করেছেন এবং আমি জানতাম উনি হয়তো এর পেছনে দায়ী। তাহলে বুঝতেই পারছেন যে তার পরিবার, প্রভাস মণ্ডলের পরিবারের লোকেরাও এই কথাটি মেনে নিচ্ছে। তো এই যে এনকাউন্টারে ঘটনা ঘটলো সেটা আপনারা সবাই জানেন, আমরাও অনেকদিন ধরে মিডিয়ার মধ্যে এই খবরটা শুনছি। কিন্তু আমি আজকে যে ভিডিওটা করেছি তার পেছনে আসল যেটা কারণ সেটা হচ্ছে, আপনারা হয়তো শুনেছিলেন যে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি একবার বলেছিলেন বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশান নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টায়ার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। শুভেন্দু অধিকারী কিন্তু সেই কথা রেখেছেন। এই যে মেয়েটি মরল, তার বাবাকেও তিনি কথা দিয়েছিলেন যে আমি কিন্তু এর কড়া স্টেপ নেব, ব্যবস্থা নেব, এবং সেই মতে আমরা দেখতে পেলাম যে এনকাউন্টার হলো পশ্চিমবঙ্গে। আর দেখুন, এই ঘটনার পর ওই মেয়েটির বাবা তিনি কতটা খুশি হয়েছেন, তিনি কি বলছেন একবারটি আপনারা শুনুন। পুলিশের ওপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না কোনোদিন। খুশি আমি, তাতে খুশি। আরও যারা আছে তারা অ্যারেস্ট হবে, দোষীদের শাস্তি হোক, এটুকু আমি চেয়েছি। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওর ফুল ভরসা আছে। আমাদের যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে আমার। আমি কঠোরভাবে সাজা চেয়েছি, দাদা বলে তুমি শুধু আমার কাজ দেখে রাও। আর সত্যি দাদার ওপর আমাদের ভরসা আছে খুব। তাহলে বুঝতেই পারছেন যে প্রভাস মণ্ডল এই এনকাউন্টারে মারা গেল, তার পরিবার পর্যন্ত এই ঘটনায় এতটা দুঃখী নয়। মেয়েটির যে বাবা, সে পর্যন্ত খুশি হয়েছে। কিন্তু রাতের ঘুম উড়ে গেছে তৃণমূল আর সিপিএম এর কিছু
কর্মীদের কিছু নেতাদের। এই তৃণমূল প্রতিবাদ জানাচ্ছে এবং তৃণমূল বলছে যে জাস্টিস ফর বারুইপুর। যে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজ পর্যন্ত এই যত রকম এইসব ঘটনা ঘটেছে, কামদুনি, হাঁসখালি, আরজিকর, সব ঘটনাতেই মুখ বন্ধ করে রেখেছেন। উল্টে এগুলোকে সাজানো ঘটনা, ছোট্ট ঘটনা, নানা রকম কথা বলেছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছে জাস্টিস ফর বারুইপুর। কিন্তু ওনার এই তৃণমূলের যারা অন্য নেত্রীরা রয়েছেন, যেমন মহুয়া মৈত্র, তিনি আবার প্রশ্ন তুলছেন এই এনকাউন্টার সম্বন্ধে। ইউপি 2.0 আমরা এতদিন শুনতাম ইউপি হচ্ছে এনকাউন্টার রাজ, ঠকতো সরকার। আজকে বাংলায় এই প্রথম এনকাউন্টার আমরা দেখলাম এবং বিজেপি, আমার আশ্চর্য লাগছে, তারা বলছে এটা দৈব বিচার। বিচারিতা আমার মনে হয় একেই বলে। কেন বলছি? কারণ দেখুন, একদিকে তৃণমূল প্রতিবাদ করছে যে বারুইপুরের জাস্টিস চাই, অন্যদিকে যখন জাস্টিস দেওয়া হচ্ছে বলছে না, এনকাউন্টারটা ইউপি মডেল হয়ে যাচ্ছে, ইউপি 2.0 চলে এসছে, এরকম তাদের মনোভাব। সিপিএম এরও এই একই রকম মনোভাব। মানে এদেরকে আপনারা কি বলবেন বন্ধু? এদের কি কোনো লজ্জা নেই? রাজনীতিও করবে, আবার যখন তার কড়া ব্যবস্থা নেওয়া হবে সেটাকেও সাপোর্ট করবে না। আচ্ছা, আপনারাই বলুন তো, এই যে এনকাউন্টার ঘটলো, এতে কি আপনারা খুশি নন? আপনারা তো জানেন যে যদি এইরকম দোষীরা জেলে যায়, তারপর আদালতে বিচার হয়, বছরের পর বছর লেগে যায়। কামদুনির ঘটনায় আপনারা দেখলেন তো, 15 বছর পেরিয়ে গেল, 4 জন তো বেকসুর খালাস হয়ে গেল। তো এদিকে এত জমা না করে যদি খরচ করে দেয় কোনো মুখ্যমন্ত্রী বা তার সরকার, সেটাকে আদৌ ভুল করছে? আপনারাই বলুন এটা সম্বন্ধে কি বলবেন। দেখুন দিলীপ ঘোষ কি বলছেন সেটা একবার আপনারা শুনুন। এনকাউন্টার হয়েছে পশ্চিমবাংলায় সম্ভবত প্রথমবার, নকশাল আমলে হতো। আমরাও এনকাউন্টার করতে চাই না, কিন্তু তখন যখন ইউপি বিহার এনকাউন্টার হচ্ছিল, আজ সেখানকার মানুষ শান্তিতে আছেন, তখন এখানকার যারা সরকার ছিল টিএমসি, আমরা এনকাউন্টার চাই না বলতে বলতে সমস্ত দুষ্কৃতকারীদেরকে মাথায় তুলেছিল। তাই আজকে ওই অপকর্মগুলো হচ্ছে। পশ্চিমবাংলার পুলিশও চাইলে সব কিছু করতে পারে, এটা আমরা ভুলে গেছিলাম। অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স, এটা আমরা বলেছি। এটা যেমন 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরেও নিয়েছে, আর যখন পালাবার চেষ্টা করেছে, উৎপাত করেছে, তার উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। সেই জন্য অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না, সরকার পিছিয়ে যাবে না, এটা প্রমাণ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী হিসাবেও শুভেন্দু অধিকারী দেখিয়েছেন যে নিজে স্পটে দাঁড়িয়ে কি করে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হয়। এর থেকে স্পষ্টই বুঝতে পারা যাচ্ছে যে সরকারের মনোভাব কিন্তু ঠিক দিকেই আছে, আর তারা চাইছে এই সমস্ত ঘটনা যাতে বন্ধ হয়। হ্যাঁ, একটা এনকাউন্টার হলে ধর্ষণ, এ সমস্ত ঘটনা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমনটা নয়, কিন্তু যারা এই সমস্ত ঘটনা মনে রাখবে বা ভাববে, তারা এটা করার আগে অনেকবার ভাববে, কারণ তারা জানবে যে এর পরিণতি শেষে এনকাউন্টার হতে চলেছে। তো এটা ঠিক হলো না ভুল হলো, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। এরপর আমি যেটা নেক্সট টপিক আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে, আপনারা জানেন কালকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করতে নেমেছিল এবং সেখানে তিনি মেজাজ হারান এবং নিজের কর্মীদের, ভালো করে শুনুন, নিজের কর্মীদেরকে চড় মারেন। একবার নয়, বারবার কয়েকজন কর্মীকে চড় মেরেছেন। দেখুন, মেজাজ হারিয়ে যাচ্ছেন ওনার। কারণ হচ্ছে যে এই যে বিপুল পরিমাণ হার, সেই হারের পর এই যে প্রতিবাদ করছে, মানুষের সেরকম একটা সাপোর্ট পাচ্ছে না, সমস্ত দেখে তো মাথা গরম হবেই। তারপর বিজেপির যে কর্মীরা ওনাদের ওই মিছিলকে ঘিরে রেখেছিল, সেটাও আপনারা দেখেছেন। এর ফলপ্রসূ এই ঘটনাটা ঘটলো, মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারালেন এবং নিজের কর্মীকেই চড় মারছেন। দেখুন, এত জোর চড় মারছেন, আমরা ভিডিওর মধ্যে থেকে সেই সাউন্ডটা পর্যন্ত শুনতে পাচ্ছি। তো বুঝতেই পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ক্ষিপ্ত ছিল। কিন্তু ওনার যে এই ঘটনা ঘটলো, সেটাকে সাপোর্ট করার জন্য কুণাল ঘোষ আবার আজব যুক্তি দিচ্ছেন। ওনার যুক্তি শুনলে তো আপনারা অবাকই হয়ে যাবেন যে এটাকে কিভাবে সাপোর্ট করছে কুণাল ঘোষ। যদি কোনো মা যদি তার কোনো সন্তানকেও ধাক্কা দিয়ে সরিয়ে থাকে আর এক সন্তানের চিকিৎসার জন্য, সেইটা আপনাদের খবরের খোরাক হতে পারে কখনো? এইদিকে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে বারুইপুর নিয়ে এবং মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারাচ্ছেন। দেখুন, মেজাজ তো হারাবেকেরই, তার কারণ হচ্ছে এবার ওই তৃণমূলের তহলে যে 440 কোটি টাকা ছিল, এই এত বিপুল পরিমাণ টাকা সবটাই মনে হয় গেল। তার কারণ হচ্ছে ইডি কিন্তু এবার এর পেছনে নেমে গেছে এবং যেটা জানতে পারা যাচ্ছে সেটা শুনলে তো আপনারা আরো অবাক হয়ে যাবেন। তার কারণ হচ্ছে এই যে 440 কোটি টাকা, এই টাকাটা পুরোটা ব্ল্যাক মানিকে হোয়াইট করা হয়েছে। কেমন ভাবে করা হয়েছে জানেন? একটা কোম্পানি আছে এয়ার উইল এভিয়েশন, এদের কাছ থেকে অনেক টাকা, কোটি কোটি টাকা পেয়েছে এই তৃণমূলের তহবিলে ঢুকেছে। তো বুঝতেই পাচ্ছেন, সেই টাকা থেকে
হেলিকপ্টার কেনা হয়েছে এবং তারপর সেই হেলিকপ্টারে চড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচার করেছেন। সেই ভোটের প্রচার করার জন্য যে হেলিকপ্টারে চড়েছেন সেটার দাম তো এই তৃণমূল কংগ্রেসের তহবিল থেকে গেছে, আবার সেই হেলিকপ্টারে চড়ার জন্য ভাড়া দেওয়া হয়েছে। মানে বুঝতেই পারছেন কি পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই সমস্ত দুর্নীতির কথা জানতে পেরে ইডি এদের তহবিলকে ফ্রিজ করে দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন এত এত টাকা চলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়ে গেল। তারপর প্রতিবাদে এইরকম ঝামেলা, মেজাজ তো হারাবে নেই। সেই জন্যই বোধহয় একটা চর কষিয়ে দিলেন সেই তৃণমূলেরই একজন কর্মীকে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মেজাজ হারাচ্ছেন মমতা, তার অনেক পেছনে কারণ রয়েছে। এবং তার সাথে সাথে আপনারা দেখছেন তো শুভেন্দু অধিকারের এই যে সরকার, তা কিন্তু খুব বেশি দিন হয়নি, তারপরও উনি একের পর এক এমন এমন স্টেপ নিচ্ছেন আমাদেরকে অবাক হতে বাধ্য করে দিচ্ছেন। শুভেন্দু অধিকারের এই সরকারের কার্য যে প্রণালী, তা নিয়ে আপনাদের যদি কোনো মনোভাব থাকে অবশ্যই কমেন্ট করে জানান। মমতা বন্দ্যোপাধ্যায় যে মেজাজ হারালেন তা নিয়েও যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করুন। আর সবচেয়ে বড় কথা, এই যে বারুইপুর কাণ্ডে আমরা প্রথমবার এনকাউন্টার দেখলাম, এটা কি আপনাদের ভালো লাগলো? কমেন্ট করে অবশ্যই জানান, ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করে দিন। এই রকম ভিডিও আবারও আমি আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।